করোনায় শনাক্ত মৃতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। রাজধানীর হাসপাতালে খালি নেই আইসিইউ। পবিত্র শবে বরাত আজ। আল্লাহর নৈকট্য লাভে ইবাদতের তাগিদ, আতশবাজি মাইকিং থেকে বিরত থাকার আহ্বান। বিমান হামলা থেকে বাঁচতে মিয়ানমার থেকে থাইল্যান্ডে প্রায় ৩,০০০ মানুষ, রয়টার্সের তথ্য। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় শনাক্ত মৃতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে আইসিইউ সংকট। কোভিড নির্ধারিত সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা পাওয়াই যাচ্ছে না। ৯৭% আইসিইউতে রোগী ভর্তি, আর বেসরকারি হাসপাতালে ৮৪%। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের শুরুর পর গত ১ বছরে আইসিইউর সংখ্যা বাড়েনি। এই জন্য স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবকেই দুষছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড-19-এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সাথে চাহিদা বাড়ছে রাজধানীতে কোভিড নির্ধারিত হাসপাতালের আইসিইউর। সরকারি ১০টি হাসপাতালে আইসিইউ শয্যা ১০৮টির মধ্যে ভর্তি রোগীর সংখ্যা ১০৫। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতালে একটিও আইসিইউ বেড ফাঁকা নেই। সরকার নির্ধারিত কোভিড হাসপাতালের ২,৪০১টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি আছে ১,৯৭৯টিতে। ফেব্রুয়ারিতে আমাদের কয়েকটা আইসিইউ বেড ফাঁকা থাকতো, ওই ধরনের চাপ ছিল না। কিন্তু গত ১ সপ্তাহ ২ সপ্তাহ মেডিসিন কোমরবিডিটি এবং মেডিসিন রিলেটেড সমস্যা এবং কোভিড বা শুধু কোভিড, এই আইসিইউগুলি আমাদের আসলে খালি নেই। রাজধানীর ৯টি বেসরকারি হাসপাতালে কোভিড আক্রান্তদের জন্য সাধারণ শয্যায় ৯২৮টির মধ্যে ভর্তি আছে ৫৬৩ জন। আইসিইউ ১৮৮টির মধ্যে খালি আছে মাত্র ৪৩টি শয্যা। রাজধানীর সরকারি হাসপাতালে ৯৭% আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে ও সাধারণ শয্যায় ৮২%। বেসরকারি হাসপাতালের ৭৭% আইসিইউ শয্যা এবং সাধারণ শয্যায় ৬১% রোগী ভর্তি। সংক্রমণের ১ বছর পূর্ণ হলেও আইসিইউ শয্যার সংখ্যা বাড়েনি। গত ১ বছরে যে নতুন আইসিইউ সেটআপ সেটা খুব বেশি কিন্তু বাড়ে নাই। সাথে সাথে এখন যেহেতু কোভিডের ক্রাইসিসটা শুরু হয়েছে, সো কোভিডের জন্য এটা বেশি লাগছে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সাথে সাথে কিন্তু আমাদের অন্যান্য ডিজিজগুলো কিন্তু এখন লাগছে। স্বাস্থ্য অধিদপ্তর বিবৃতিতে জানিয়েছে, একদিনে মারা গেছে আরও ৩৫ জন। মৃতের সংখ্যা বেড়ে ৮,৯০৪। নতুন শনাক্ত ৩,৯০৮, যা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। মোট শনাক্ত ৫,৯৫,৭১৪। একদিনে সুস্থ হয়েছে ২,০১৯ জন। করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৭.৬৫%। মৃত্যুহার ১.৪৯%। সংক্রমণের এ পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ধরনের অসুখ বিসুখ দেখা যাচ্ছে যে এখন কিন্তু মাঝে মাঝে আসবে, হয়তো কোভিড চলে গেলে অন্যটা আসবে। তো এই যে প্রিপারেশনটা, সেটা আমাদের হেলথ সিস্টেম আমাদের সেই শিক্ষাটা নিতে পারে নাই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে করোনার ধাক্কায় গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব নেমে এসেছে অর্ধেকেরও বেশি। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, ক্ষতি কাটাতে নতুন ২ ধরনের চার্জ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন জুলাইয়ের মধ্যেই আগের মতোই রাজস্ব আসবে। জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্বব্যাপী করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত এভিয়েশন খাত। গত বছরের ২৪শে মার্চ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ১ জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু হলেও স্বাভাবিক হয়নি আকাশ যোগাযোগ। এই সময়ে বিভিন্ন বিধিনিষেধে যাত্রীও কমতে থাকে। এ কারণে গত ৯ মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আয় কমেছে ব্যাপক হারে। সিভিল এভিয়েশনের হিসেবে ২০২০ সালে করোনার প্রথম ৯ মাসে রাজস্ব আয় হয়েছে ৫৭৫,৯৭,৪৭,৭৮২ টাকা। এর আগে ২০১৯ সালের প্রথম ৯ মাসে রাজস্ব আয় ছিল ১,১৮০,৯৪,২৩,৫১৯ টাকা।
সেই হিসাবে 2020 সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আয় কমেছে 605,36,75,727 টাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, গত বছরের মার্চ থেকে পুরোপুরি লণ্ডভণ্ড এভিয়েশন খাত, এক পর্যায়ে আয়ও নামে শূন্যের কোটায়। আগামী বছরও কিছুটা আমাদের এফেক্ট থাকবে। তো আমরা এটাও আশা করছি যে আগামী জুলাই পর্যন্ত আমাদের এই ধরনের 400-500 কোটি টাকা ক্ষতিসাধিত ক্ষতি আমাদের রাজস্বে কম আসবে। আকাশ যোগাযোগ চালু হলেও যাত্রী যেমন কমেছে তেমনি কমেছে ফ্লাইটের সংখ্যা। তবে করোনার এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা আছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে একটা ভালো দিক যে আমরা যে নতুন যে 2টা চার্জ ধার্য করেছি ওটাতে হয়তো কিছুটা রিকভারি হবে আমাদের। তবে যে পরিমাণে আমরা প্রজেক্ট হাতে নিয়েছি ওই তুলনায় আমাদের রাজস্ব যদি না বাড়ে তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন হবে সামনের দিকে। ফ্লাইট চলাচল কিছুটা বাড়লেও এখনও আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্ব নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশ ঘিরে বিশ্বের আগ্রহ আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা পেয়েছে। সকলের সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এগিয়ে চলার বার্তা দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নেতৃত্বের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এ অবস্থায় বহুপাক্ষিক কৌশল প্রণয়ন করে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা প্রভাব ফেলেছে গোটা আয়োজনে। সশরীর কিংবা ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব নেতাদের অংশগ্রহণ আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দেয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা সহ উন্নত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্তায় উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের প্রশংসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যে এই অর্জন তাও ফুটে ওঠে বার্তায়। I extend my best wishes to you and the people of Bangladesh on this historic day of celebration. As the golden jubilee of the independence of Bangladesh is being observed, we will deepen our relations and cooperation. Today, Bangladesh is one of the fastest growing economies in the world, and we share the ambition to create an ever more prosperous and environmentally sustainable future. Relations between Russia and Bangladesh are traditionally friendly. বিশ্লেষকরা বলছেন, উৎসব ঘিরে কূটনীতির একটি ক্ষেত্র তৈরি হয়। দ্বিপাক্ষিক তো বটেই, কিছু ক্ষেত্রে ত্রিমাত্রিক সমঝোতায় বাণিজ্যিক যোগাযোগ ও অর্থনৈতিক অর্জনের দরজা উন্মুক্ত হয়েছে। বাংলাদেশকে ঘিরে এক ধরনের আগ্রহটা যেটা আগে থেকে ছিল সেটার একটা নতুন মাত্রা পেয়েছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে এটি আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এটিকে একটি কূটনৈতিক অপরচুনিটি হিসেবে বাংলাদেশ এটিকে কাজে লাগিয়েছে। এবং আমার মনে হয় যে যেটা আমরা বলি যে উৎসবের কূটনীতি, সেই রকম একটি ব্যঞ্জনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটি একদিকে যেমন কনক্রিট ফলাফলের দিক থেকে আমরা দেখতে পাই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে 54টি অভিন্ন নদীর পানি বন্টন সহ নিজেদের স্বার্থে কৌশল প্রণয়নের তাগিদ দেন এই অধ্যাপক। বাংলাদেশ এই সুযোগটা যেমন পেয়েছে, পাশাপাশি ভবিষ্যতের একটা কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করা, এটাকে আরো আঞ্চলিকভাবে বা উপ আঞ্চলিকভাবে এটাকে আরো কার্যকর করা এবং বাংলাদেশের স্বার্থে এটাকে যেন আরো কাজে লাগাতে পারে তার একটা ভিত্তি বাংলাদেশ তৈরি করেছে। এখন দ্বিপাক্ষিকভাবে আমার ধারণা আরো আলোচনা হবে এবং আরো নতুন নতুন অগ্রগতি হতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলারও পরামর্শ দেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্কের শুধু কথা বলা না, বাস্তবে আমরা সেটি করে দেখিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মুসলমান ধর্মাবলম্বীদের জন্য হাজার রাতের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল বরাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আল্লাহর নৈকট্য লাভে মহিমান্বিত এই রাতে বেশি বেশি ইবাদত করা প্রয়োজন। জসিম জুয়েলের রিপোর্ট। শবে বরাত বা সৌভাগ্যের রজনী ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি মহিমান্বিত রাত। মুসলমানরা এই রাতে নফল নামাজ, জিকির, আজগার, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটায়। বলা হয়, এ রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আর তাই গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায়, জিকির আজকার, দান খয়রাতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শুধু শবে বরাতকে কেন্দ্র করে আমরা ইবাদত বন্দিগি করব না, সবসময়ের জন্য ইবাদত বন্দিগি, এবং এই রাতেও আমরা ইবাদত বন্দিগি বেশি করে করব। জীবনের সব কিছু এই রাত্রে আপনি নামাজ পড়ে রোজা রেখে দান সৎকার করে আদায় করে নেবেন, পরবর্তীতে অনুপস্থিত থাকবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, ইসলামের দিক নির্দেশনা মানবেন না, তার জন্য শবে বরাতের গুরুত্ব নেই। রাতটির মাহাত্ম্য যেন শুধু আনুষ্ঠানিকতায় না হয় সেদিকে লক্ষ্য রাখার উপর জোর দেন তারা। এই রাতে আমরা অনেক কিছু বেদাতি কাজ করি, যেমন হৈ হুল্লা করি, পটকা ফুটাই বা আরও আনন্দ উল্লাস করি। এদিনে একেবারে রুটি, সিন্নি, পিঠা যা আছে এগুলি মানুষকে খুব বেশি বিলাই, এগুলি ইবাদত না। আপনি মানুষকে খাওয়ান, গরিবকে দেন, কিন্তু এই দিনকার নির্দিষ্ট করে দেওয়াটা এটা কিন্তু আসলে সুন্নাহর আলোকে পড়ে না। ইবাদতের নামে উচ্চ শব্দে মাইক বাজানো ও আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, আর যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে, রেলে স্থলপথে হয়রানির অভিযোগ। আবারও সকাল 9টার 21 সংবাদে। ভারতের বনগাঁ কালীতলা পার্কিং সহ স্থলপথের বিভিন্ন জায়গায় হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। এমন অবস্থায় পণ্য আমদানি বেড়েছে রেলপথে। এছাড়া রেলপথে পণ্য পরিবহনের সময় ও খরচ লাগে কম, তাই বাংলাদেশের ব্যবসায়ীরা রেলপথকেই প্রাধান্য দিচ্ছেন। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। স্থলপথে পণ্য আমদানিতে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হতো ব্যবসায়ীদের। এর মধ্যে রয়েছে ভারতের বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্যবাহী ট্রাকের অপেক্ষা। কালীতলা পার্কিং হয়ে বাংলাদেশে গাড়ি ঢুকতে সময় লাগে 15 থেকে 20 দিন। রেলে আসলে যেমন খরচ কম, তেমনি দ্রুত আসছে, কোনো সিরিয়াল লাগে না, সাথে সাথে আসছে। আমরা রেল থেকে মাল ডিউটি ট্যাক্স পে করে মালামাল খালাস নিয়ে আমদানিকারকের কাছে বুঝিয়ে দিচ্ছি। এমন পরিস্থিতিতে সড়কপথ বদলে রেলপথে পণ্য পরিবহনে ঝুঁকছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। রেলপথে পণ্যের নিরাপত্তা বেশি, সময় লাগে কম। আমদানিকারকরা সবসময় চায় যে তাদের পণ্য দ্রুত ঘরে পৌঁছে যাক, আর রেলপথে তারা আমদানি করে মোটামুটি আনন্দ বোধ করছে এবং মোটামুটি তারা ব্যবসায়িকভাবে সফল হচ্ছে। ট্রাকে পণ্য আনার সময় বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত মালামাল চুরি হয় এবং আমরা ব্যবসায়ীরা অনেক হয়রানির শিকার হয়েছি, যার কারণে আমরা রেলপথে আমদানি আগ্রহী হই। জায়গাটা যদি সম্পূর্ণ দ্রুত সংস্কার হয় তাহলে আমাদের কাজটা করতে খুব সুবিধা হবে। জায়গা ভালো হলে আমাদের কাজটা আরো সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারবো। অল্প সময় ও সীমিত খরচে রেলপথে আমদানি হচ্ছে জানিয়ে স্টেশন কর্মকর্তারা জানান, এর ফলে রাজস্ব আয়ও বেড়েছে। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে রেলপথে পণ্য আগের থেকে দ্বিগুণ আমদানি করছে। বেনাপোল বন্দর এলাকায় জায়গা স্বল্পতা রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বন্দরে হ্যান্ডলিং শ্রমিক সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ময়মনসিংহের হালুয়াঘাটের গাবড়াখালী পাহাড়ি এলাকাকে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগ খুশি এলাকাবাসী। পর্যটন কেন্দ্রটি চালু হলে এলাকায় বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান হবে অনেক মানুষের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতুর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গারো পাহাড়ের পাদদেশে হালুয়াঘাটের গাবড়াখালী একটি টিলাময় এলাকা। জেলা প্রশাসনের উদ্যোগে এই এলাকাকে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে। নির্মাণাধীন বিনোদন স্পট দেখতে আসছেন পর্যটকরা। সীমান্তের কাছে কোনো পার্ক ছিল না, হচ্ছে আমরা সবাই খুশি। গাবড়াখালী পর্যটন কেন্দ্রটা হালুয়াঘাট তথা ময়মনসিংহের একটি পরিচিত এবং নির্দিষ্ট বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। পর্যটন কেন্দ্রটিতে চলছে লেক খনন, চলছে শোভা বর্ধনেরও কাজ। এরই মধ্যে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অনেকে। এই পর্যটন কেন্দ্রকে ঘিরে পাহাড়ি জনপদে বাণিজ্যের সম্ভাবনা দেখছেন স্থানীয় বাসিন্দারা। আগে তো কিছুই উন্নতি আসল না, এখন মোটামুটি কাজও আগাইতেছে, লোকজনও আসতেছে। পর্যটক হওয়ার পরের থেকে এখন মানুষ ভালোই আসে। যে কোনো কাজ করে খাইতে পারে, দহন করে খেতে পারে, সারি খাইতে পারে, তাহলে আর মানুষ খুশি হবে। জেলা প্রশাসক বলছেন, গাবড়াখালী হবে জেলার অন্যতম অবকাশ কেন্দ্র। আরো বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানে আমরা করব
করে রাস্তাঘাট যেগুলো আছে এগুলোকে আরও বেশি প্রশস্ত করে পর্যটকরা যেন সহজে সেখানে যেতে পারে এবং স্থানীয় লোকজন যেন সেখানে বিভিন্ন ভাবে কর্মসংস্থানের সাথে নিয়োজিত হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আর স্থানীয় মানুষের ভাবনা, এটি হবে এলাকার উন্নয়নের চাবিকাঠি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনায় শনাক্ত মৃতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী, রাজধানীর হাসপাতালে খালি নেই আইসিইউ। পবিত্র শবে বরাত আজ, আল্লাহর নৈকট্য লাভে ইবাদতের তাগিদ, আতশবাজি মাইকিং থেকে বিরত থাকার আহ্বান। বিমান হামলা থেকে বাঁচতে মিয়ানমার থেকে থাইল্যান্ডে প্রায় 3000 মানুষ, রয়টার্সের তথ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ দিল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন।